একই বাবু, এই জঙ্গলের মধ্যে নেমে যাচ্ছেন যে, কিছু হয়েছে নাকি? আর কি করব ভায়া, শাশুড়ি মা যদি বনবাসী হন তার সাথে আর কোথায় দেখা করব বলো? চুপ করো না, তোমারও সবেতেই বাড়াবাড়ি। বলেন কি, এই জঙ্গলে আবার কেউ থাকে নাকি? উফ, তোর অত জেনে কাজ কি? এবার যা তো বাপু, আর তুমি তাড়াতাড়ি পা চালাও। আর একটু হলেই পড়ে যেতাম। সত্যি বাবা, বলিহারি তোমার মাকে। সারা পৃথিবী ছেড়ে ওনার এই জঙ্গলের মধ্যে এসে থাকতে হলো। আরে এত চটে আছো কেন? এতে আমি কি করব বলো তো? তোমার মায়ের এই সৃষ্টি ছাড়া কাজের জন্য লোকের কথা শুনতে শুনতে আমি শেষ হয়ে গেলাম। কেউ আবার ভাবে আমরাই বুঝি তাকে তাড়িয়ে দিয়েছি। আরে ধুর বাবা, চুপ করো তো। এক কথা বারবার শুনতে যেন ভালো লাগে না। যেই কাজটা করতে এসেছি সেটা করে বাড়ি চলো, ওদিকে আবার অনেক কাজ পড়ে রয়েছে। মা, ও মা, মা বলি, বাড়ি নেই নাকি? ও মা, নন্দ এলি নাকি? আরে এ তো দেখে বৌমাও এসেছে। কতদিন পরে এলে বৌমা। কোথায় ছিলে মা? সেই কখন থেকে ডাকছি। ঘরেই তো ছিলাম বাচ্চা, বয়স হয়েছে তো কানে একটু কম শুনি, তার উপর পুঁথিপত্র নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তোরা আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। হ্যাঁ মা, যেই জন্য এখানে আসা। শোনো, তোমার নাতির বিয়ে ঠিক হয়েছে আগামী অগ্রহায়ণের 25 তারিখ। কি? তুই তুই কি বললি নন্দ? বিয়ে? তাও তাও আমাদের পরিবারে? তুই কি পাগল হলি? উমা, ও কথা কেন বলছো তুমি? কেন বলছি তুই বুঝতে পারছিস না নন্দ? তোর প্রথম বিয়ের সময় কি হয়েছিল তুই কি ভুলে গেলি? প্রথম বিয়ে মানে তোমার আরো একটা বউ আছে? ও মা গো, এ কি সর্বনেশে কথা গো! আরে ধুর বাবা, পুরো কথা না শুনেই চেঁচাও কেন এত? বিয়ে হয়নি, বিয়ের আগেই অমঙ্গল, ঘোর অমঙ্গল হয়েছিল বৌমা। আমাদের বংশে ছেলের বিয়ের আগে অমঙ্গল কাটাতে হয়, নইলে সর্বনাশ হয়। আমার কথা শোন নন্দ, এই বিয়ে দিস না। উফ, এসব কুসংস্কার মা, এখনকার দিনে এগুলো কেউ মানে না। তুমি জঙ্গলের মধ্যে থাকো তাই তোমার মনে সব বস্তা পচা জিনিস জমে রয়েছে। হ্যাঁ, আপনার নাতির বিয়ে, আপনি এসে আশীর্বাদ করে দিয়ে যাবেন, ব্যাস। অত কথাই আপনার কাজ কি? এই এবার চলো তো, মেলা কাজ পড়ে রয়েছে। আর যত সব, দিস না দিস না, এই বিয়ে তোরা দিস না, বংশে অভিশাপ আছে, অভিশাপ। দেখতে দেখতে মোহনের বিয়ের দিন এসে উপস্থিত হলো। বরযাত্রী নিয়ে মোহন বিয়ে করতে রওনা দিল, কিন্তু কিছুটা পথ যেতেই তারা দেখল ওই দেখো ভায়া, আকাশের কোণে কেমন মেঘ জমেছে। এ ঝড় উঠবে নাকি হে? আবার কি অনাসৃষ্টি কথা গো! অগ্রহায়ণ মাসে এমন কালো মেঘ, ঝড় উঠলে যে কোথাও মাথা গুঁজে দাঁড়াবো সেই জায়গাও তো নেই। ঠিক তখনই যেন এক রাশ কালো অন্ধকার আকাশের বুকের থেকে মাটিতে নেমে এলো। চারদিক ঘন ধুলোর চাদরে ঢেকে গেল। শুরু হলো তুমুল ঝড়। সকলে পরিত্রাহী চিৎকার করতে করতে ছুটতে শুরু করলো। ওরে ওরে, ঝড় উঠেছে, ঝড়! কে কোথায় আছো? পালাও পালাও, ঝড় উঠেছে! কে আছো? বাঁচাও বাঁচাও! বাপরে বাপ, কি কাণ্ড বলো দেখি! এ কথা নেই, বার্তা নেই, এত ঝড়! সত্যি মোহন, তোর বিয়ের কথা আমাদের খুব মনে থাকবে মাইরি। এ কি, এ মোহন কোথায় গেল? সে তো এখানেই ছিল। হায় 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 হায়, এ মোহন, এ মোহন, মোহন কোথায় গেল রে? মোহন, এ মোহন, কোথায় তুই? এই ঝড়ের মধ্যে কোথায় গেল সে ভগবান! এবারে আমরা নন্দ দাদাকে কি বলবো?
বরযাত্রীরা আর দেরি না করে মোহনের বাড়িতে ফিরে এসে নন্দকে সমস্ত কথা খুলে বলতেই সে যেন মাথায় হাত দিয়ে বসে পড়ল। হে ভগবান, কি সর্বনাশ হলো! ওগো, ওদের মধ্যে কেউ কেউ বলেছে কি খোকাকে নাকি বাঘে নিয়ে গেছে। কি 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 বলছো কি রুনা? আমাদের গ্রামে বাঘ কোথা থেকে আসবে? তবে কি জলজান্ত ছেলেটা বাতাসে মিলিয়ে গেল নাকি পাতালে সেঁধিয়ে গেল? ওগো, আমি তোমাকে বলছি, এ নির্ঘাত তোমার মায়ের কাজ। উনি এই বিয়ে দিতে মানা করেছিলেন। মায়ের কাজ? কিন্তু মা এমনটা করবে কেন? হে ভগবান, এদিকে বিয়ের লগ্ন চলে আসছে। সঠিক সময় মোহন ওখানে না পৌঁছালে যে মেয়েটা লগ্নভ্রষ্টা হবে। আমি তোমাকে বলছি, একবার চলো, আমি ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখি। আর দেরি করো না। নন্দ আর কোনো উপায় না দেখে রুনাকে সঙ্গে করে নিয়ে সেই জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের মধ্যে চারদিকে ঘুটঘুটে অন্ধকার। নন্দ আর রুনা খুব সাবধানে কিছুটা যেতেই ওম নমঃ তৎসৎ বিরূপাক্ষ নমঃ নমঃ ওম নমঃ। বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম, ওই ডাইনি বুড়ি আমার ছেলেটাকে তুলে এনেছে। দেখলে, এবার বিশ্বাস হলো? আমার বাচ্চা। মা, এটা তুমি এটা এটা কি করছো? তুমি কি বদ্ধ পাগল হয়ে গেলে? তুমি মোহনকে তুলে এনেছো? আমাকে তোরা ভুল বুঝিস না। আমি যা করছি সকলের মঙ্গলের জন্য করছি। একটা নিরীহ প্রাণ রক্ষা করার জন্য করেছি। ব্যাস মা, ব্যাস, অনেক বলেছো। এতদিন তুমি যা করেছো আমি কোনোদিন কোনো কিছুতে বাধা দিই না। নন্দ, আমার কথাটা শোন। আমাকে এই যজ্ঞ সম্পূর্ণ করে নিতে দে, তাহলেই আমাদের বংশ এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে রে। ওফ, চুপ করো মা, চুপ করো। তুমি এই জঙ্গলে থাকো, যা ইচ্ছে তাই করো, আমরা কিচ্ছু বলিনি। কিন্তু আজকে আমার ছেলেটার বিয়ের দিন, তুমি ওকে এইভাবে ছি মা, ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম, এই ডাইনি বুড়ির সাথে কোনো সম্পর্ক রেখো না। সেদিন ও আমার ছেলেটাকে বিয়ে দিতে মানা করেছিল। আমরা সেই কথা শুনিনি বলে বিয়ের দিনে ছেলেটাকে তুলে এনে কালা জাদু করছে। না বৌমা, বিশ্বাস করো, আমি কোনো খারাপ উদ্দেশ্যে দাদু ভাইকে নিয়ে আসিনি। তোমরা কেন বুঝতে চাইছো না যে আমাদের বংশের অভিশাপ মোচন করতে না পারলে সব কিছু ঠিক হবে না? অভিশাপ, অভিশাপ, অভিশাপ! নিকুচি করেছে অভিশাপের। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি মা, এরপরে যদি এরকম তুমি আর কিছু করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বাবা, তুমি একটিবার শোনোই না ঠাকুমা কি বলতে চাইছে। উনি তো আমাদের খারাপ চাইবেন না। তুই চুপ কর খোকা। তোর বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, ওদিকে একটা মেয়ে বিয়ের পিঁড়িতে বসে রয়েছে। তাড়াতাড়ি চল, যত সব উটকো ঝামেলা। যাস না নন্দ, এইভাবে যাস না। আজকে তোদের জেদের জন্য আবার একটা নিষ্পাপ প্রাণের বলি হবে। হে ঈশ্বর, আমি সব জেনেও কিছু করতে পারলাম না, কিচ্ছু না। ও বাবারে, আপনারা এসে পড়েছেন। কি যে চিন্তায় পড়ে গেছিলাম। আপনাদের এত দেরি হলো যে? ও কিছু না দাদা, আসলে ছেলের শরীরটা একটু খারাপ করেছিল। আপনি আর দেরি করবেন না, লগ্ন যে বয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এসো বাবা এসো, মণ্ডপে চলো। এই, কে কোথায় আছিস? মেয়েকে নিয়ে আয়। না বাবা, নাও, এবারে সিঁদুর দান করো। মোহন সিঁদুর পরাতে যাবে, হঠাৎই পাত্রী মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তের জন্য সকলে স্তম্ভিত হয়ে গেলেও মোহন বলল, হে ভগবান, এ কি হলো? কেউ জল নিয়ে এসো। চোখ খোলো বউ, চোখ খোলো। এ কি কাণ্ড! পাত্রী যে আর বেঁচে নেই। বেঁচে নেই? মারে, এ কি হলো মা? চোখ খোল, মারে চোখ খোল। হায় 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 হায়, কি সর্বনাশ হলো আমার! কেউ ডাক্তার ডাকো।
নিশ্চয়ই মেয়ের কোনো রোগ ছিল, নইলে এমন হয় নাকি? বিয়ের আগে ছেলেটা আমার বেঁচে গেছে বাবা। দেখলে বাবা, তুমি দেখলে? ঠাকুমা বারবার বারণ করেছিল, কিন্তু তুমি শুনলে না। এবার কি হবে? চুপ কর মোহন, এখানে সকলের সামনে এসব বলিস না। আমাদের একবার মায়ের কাছে যেতে হবে, হয়তো সে এই বিষয়ে কিছু বলতে পারবে। কি রে, তোরা এসে গেছিস বাবা? 2 মিনিট দাঁড়া, আমি পুজোটা শেষ করে নি। মা, আমরা আবার আসবো সেটা তুমি জানতে? জানবো না কেন রে বাছা? আজ আর একটা নিরপরাধ মেয়ের বলি হলো। কতবার বললাম, তোরা শুনলি না। ঠাকুমা, তুমি জানো আমার হবু বউ বিয়ের আগেই? হ্যাঁ বাছা, সিঁদুর দানের আগেই মা লক্ষ্মীর বিসর্জন হয়ে গেল। এটাই তো এতদিন ধরে হয়ে এসেছে। কত লক্ষ্মী যে ওই হাঁড়ি কাঠে প্রাণ দিয়েছে তার ঠিক নেই। মা, এসব কি বলছো কি তুমি বলো তো? আমরা যে কিছুই বুঝতে পারছি না। লক্ষ্মী, বলিদান, এসবের মানে কি? হ্যাঁ নন্দ, আমাদের বংশের এটাই তো সেই অভিশাপ। এই বংশের প্রতিটা ছেলের প্রথম বউয়ের মৃত্যু অনিবার্য। কেউ একে খণ্ডাতে পারেনি। আমি তোর বাবার দ্বিতীয় স্ত্রী ছিলাম, বৌমাও তোর দ্বিতীয় স্ত্রী। কি বলছো কি ঠাকুমা? তার মানে আমাদের বংশে ছেলেদের যখন প্রথমবার বিয়ে হয়, সেই স্ত্রীর মৃত্যু হবেই? কিন্তু কেন ঠাকুমা? বউরা তো ঘরের লক্ষ্মী হয়। সেটাই তো প্রহসন বাছা। এর পেছনে অনেক বড় কাহিনী রয়েছে। আমিও এই বিষয়ে কিছুই জানতাম না। একদিন এক সিন্ধুকের মধ্যে তোদের পূর্বপুরুষদের লেখা এক পুঁথি খুঁজে পাই। সেখান থেকেই সবটা জানতে পারি। কি কি সেই কাহিনী মা? বলো, আমরা জানতে চাই। আজ থেকে বহু বছর আগে শ্রীমন্ত বর্মন নামে তোদের এক পূর্বপুরুষ এর জন্য দায়ী। তিনি ছিলেন অতুল ঐশ্বর্য আর সম্পদের অধিকারী। তার 5 মেয়ে ছিল। যখন ষষ্ঠবার তার স্ত্রী গর্ভবতী হলেন, তখন তিনি তার স্ত্রীকে বললেন, রত্না, এবারে তুমি আমাকে পুত্র সন্তান দিতে পারবে তো? সেটা আমি কি করে বলবো? আমি তো আগেও 5 বার সেটাই প্রত্যাশা করেছিলাম, কিন্তু ভগবানের ইচ্ছের সামনে কার কি বা করার থাকতে পারে? ভগবান, ভগবান, ভগবান! কে বলেছে ভগবানের ইচ্ছের বিরুদ্ধে কিছু হয় না? আমার এই অতুল ঐশ্বর্য, অপার সম্পদ কে ভোগ করবে? এসবের উত্তরাধিকারী কে হবে সেই চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আমি রত্না। কিন্তু এর আগেও তো তোমার দাদা বা ভাই সকলের মেয়ে হয়েছে। সেটাই তো দুঃখের বিষয় রত্না। আমাদের বংশে যেন মেয়ের অভিশাপ লেগেছে। কি 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 দরকার, কি দরকার কি মেয়ের? দরকার নেই আমার। আমার ছেলে চাই, ব্যাস। তুমি কি বলছো গো? মেয়ে হোক বা ছেলে, তারা তো আমাদেরই সন্তান। তুমি দেখো, আমাদের মেয়েরাই আমাদের সমস্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণ করবে। তুমি মিছেই ভাবছো। বোকার মতন কথা বলো না রত্না, বোকার মতন কথা বলো না। মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যাবে, কিন্তু ছেলে হলে তারাই হবে আমার বংশধর। না, এইবারে আমাকে কিছু একটা করতে হবে। সে কি? তুমি কি করবে গো? সেটাই যেটা আমার অনেক আগে করলে ভালো হতো। তাহলে 5-5টা মেয়ে আমার ঘাড়ে এসে বসতো না। কাল পিশাচের আরাধনা করব আমি, কাল পিশাচ। এই বলে শ্রীমন্ত ক্ষিপ্রপদে ঘরের থেকে বাইরে বেরিয়ে গেল, আর পুরনো পুঁথি খুলে নিয়ম অনুসারে কালো কয়লা দিয়ে এক ভয়ঙ্কর দর্শন দৈত্যের মূর্তি তৈরি করে সেটার আরাধনা করতে বসলো। তখন রাত 2টো। শ্রীমন্ত উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ করছিল। হঠাৎই এক শন শন শব্দ শোনা গেল। রোম হ্রোম নমঃ কাল পিশাচ নমঃ স্তুতে। রোম রোম। শ্রীমন্ত,
তুই আমাকে ডেকেছিস কেন? বল বল, কি চাস? আপনি আপনি এসেছেন প্রভু? হ্যাঁ, এসেছি। কি চাই তোর বল? সুদূর পাতাল থেকে কেন ডেকে পাঠিয়েছিস আমায়? প্রভু, আমার 5 মেয়ে, আমার অবর্তমানে আমার এই অতুল সম্পদ ঐশ্বর্য কে রক্ষণাবেক্ষণ করবে? এই চিন্তায় আমার জীবনে শান্তি নেই। দয়া করে আমায় একটা পুত্র সন্তান দিন। বেশ, তোর এই ইচ্ছে পূরণ হবে, কিন্তু এর সাথে একটা কথা মনে রাখবি। তোদের বংশে কোনো কন্যা সন্তানের জন্ম হবে না, আর না কখনো কোনো লক্ষ্মী তোদের ঘরে পা দেবে। যে কোনো ছেলের বিয়ের আগে একটা মেয়ের বলিদান দিতেই হবে। আমি রাজি, আমি সবেতেই রাজি প্রভু। আমার শুধু পুত্র সন্তান চাই, আমার আর কিচ্ছু চাই না। বেশ, তোর ইচ্ছে পূরণ হোক। সেই দিন থেকে এই বংশে যেন গ্রহণ লাগে, আর এই বংশে কোনো কন্যা সন্তান জন্মায়নি। জন্মেছে কেবল পুত্র, আর সেই পুত্রের বিয়ের সময় প্রতিবার সিঁদুর দানের সময় মৃত্যু হয়েছে নিরপরাধ এক লক্ষ্মীর। কিন্তু তোরা এটাকে কুসংস্কার বলে অগ্রাহ্য করেছিস। কিন্তু মা, আমরা তো এর পেছনের কারণ নিয়ে কখনোই ভাবিনি। সেটাই তো তোদের দোষ। কোনো কিছু না জানলে সেটাকে কুসংস্কার বলে দূরে ঠেলে দিস না, সেটাকে জানতে শেখ, যেমন আমি করেছিলাম। তাই জন্যই কি তুমি এই জঙ্গলে থাকো ঠাকুমা? হ্যাঁ বাছা, আমি ওই পুঁথি থেকে সব কিছু বিস্তারে জানার পরেই এর প্রতিকার খুঁজে বেরিয়েছি। আর তার জন্য যেই পূজা যজ্ঞের আয়োজন করতে হবে, সেটা বাড়িতে থেকে সমাজে বাস করে সম্ভব নয়। তাহলে মা, তুমি কি সেই প্রতিকারের পথ খুঁজে পেয়েছো? হ্যাঁ, পেয়েছি নন্দ। এক সাধুর কাছে আমি নিদান পেয়েছি। দক্ষিণ প্রান্তের ঘুরঘুটিয়া পাহাড়ে কাল পিশাচের এক মূর্তি আছে। সেখানে গিয়ে আমাকে পুজো করতে হবে, আর শেষবারের মতো বলি দিতে হবে। তাহলেই এই বংশ অভিশাপ মুক্ত হয়ে যাবে চিরকালের জন্য। বলি? কিসের বলি ঠাকুমা? নমঃ কাল পিশাচ নমঃ স্তুতে। তুই আমায় ডেকে পাঠিয়েছিস, বল কি চাই তোর? আপনার তো সব কিছুই জানা। বহু বছর ধরে বর্মন পরিবারে যে অভিশাপ চলে আসছে, আমি তার থেকে আমার বংশকে মুক্ত করতে চাই। আর লক্ষ্মীর বলিদান আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তোর পূর্বপুরুষ তো আমার কাছেই আশীর্বাদ চেয়েছিল। জানি, আমি সব জানি, সব। তার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। ছেলে হোক বা মেয়ে, তার একটাই পরিচয়, সে সন্তান। আর মেয়ে হওয়া তো পরম সৌভাগ্যের। কিন্তু সেই অভিশাপ খণ্ডনের জন্য যে তোকে অনেক বড় মূল্য দিতে হবে। আমার রক্ত চাই, রক্ত। আমার বংশকে অভিশাপ মুক্ত করার জন্য আমি সব কিছুই করতে রাজি। আপনি যা বলবেন আমি তাই করব। তবে তোর রক্তেই আমার মূর্তিকে স্নান করাতে হবে। স্নান। তবেই মুক্তি সম্ভব, তবেই মুক্তি সম্ভব। মুক্তি। বেশ, ঠিক আছে। আমার বংশের অভিশাপ মুক্তির জন্য আমি নিজের প্রাণ বলিদান দিতে প্রস্তুত।
এই বলেই বৃদ্ধা তার কাছে রাখা ছুরিটা বের করে নিজের হাতের উপরে রাখল। মুহূর্তের মধ্যে রক্ত ফিনকি দিয়ে ছিটকে পড়ল মূর্তির গায়ে। বৃদ্ধা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মুক্তি, মুক্তি। হে ভগবান, সব যেন ভালোই ভালোই হয়ে যায়। হ্যাঁ বাবা, দাইমা সেই কখন ভেতরে গেছে, এতক্ষণে তো প্রসব হয়ে যাওয়ার কথা। এত চিন্তা করিস না বাবা, ভগবান সব ভালো করবেন। অভিনন্দন নন্দ বাবু, আপনার ঘরে জোড়া লক্ষ্মী এসেছে। 2 পুটপুটে নাতনি হয়েছে গো, নাতনি। কি? হ্যাঁ, ঈশ্বর আমাদের বংশকে অভিশাপ মুক্ত করেছে। মায়ের আত্মত্যাগ সফল হয়েছে রুনা। দেখলে দেখলে তুমি, মায়ের আত্মত্যাগ সফল হয়েছে। হ্যাঁ বাবা, ঠাকুমা আমাদের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে। আজকে আমাদের ঘরে 2 লক্ষ্মীর আগমনের ফলে সকল অভিশাপ কেটে গেল। আর কোনো নিরপরাধ লক্ষ্মীকে প্রাণ দিতে হবে না।